বন্ধুরা ফ্রি অনলাইন স্কুলে তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু নাসের সাদ্দাম। আমি তোমাদের সাথে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের যেটি আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাস্তিল দুর্গ পতন। বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়ে কিন্তু ফরাসি বিপ্লবটি সংগঠিত হয়েছিল এবং ফরাসি বিপ্লবের যে ফলাফলটি সে সম্পর্কে আলোচনা করব এবং নেপোলিয়ন সম্পর্কে এবং নেপোলিয়ন বনাপার্ট সম্পর্কে এবং নেপোলিয়নের সংস্কার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তোমাদের কাছে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। তা আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। তো বন্ধুরা, বাস্তিল দুর্গের পতন সম্পর্কে আলোচনা করছি। বাস্তিল দুর্গের পতনের যে ঘটনা প্রবাহটা আলোচনা যদি করি, আমি যদি বলি বাস্তিল দুর্গ কিভাবে পতন ঘটলো এবং বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়ে কিন্তু ফরাসি বিপ্লবটি সংগঠিত হয়। যখন ফ্রান্সে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেতে শুরু করলো এবং দ্রব্যমূল্য যখন জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে তখন কিন্তু খাদ্য উৎপাদন সে হারে বাড়ছিল না। এর ফলে দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি পেয়েছিল এবং সেখানে মুদ্রাস্ফীতিও সৃষ্টি হয়েছিল। ফলে ফ্রান্সের মানুষ তখন কি দুঃখ দুর্দশা তাদের যখন নিত্যসঙ্গী হয়ে গেল, তখন তারা এক শ্রেণীর মানুষের কি দুঃখ দুর্দশার মধ্যে জীবনযাপন করতে হচ্ছিল এবং এক শ্রেণীর মানুষ যারা নাকি খুবই সুযোগ সুবিধা এবং খুব ভালো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছিল, আর এক শ্রেণীর মানুষ ছিল যারা নাকি খুবই দুর্দশার মধ্যে জীবনযাপন করছিল। এই দুর্দশাগ্রস্ত মানুষরা যখন তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়, তখন কি অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পরে তাদের মধ্যে একটা বিপ্লবী চেতনার জন্ম নেয় এবং বিপ্লবী চেতনার মধ্যে দিয়ে তারা বাস্তিল দুর্গের পতনের দিকে অগ্রসর হয়। বন্ধুরা, পাশাপাশি তখন এমন একটি খবর প্রচারিত হয় যে রাজা জাতীয় সভা ভেঙে দিচ্ছেন, এরকম একটি খবর প্রচারিত হতে থাকে। ফ্রান্সের জনগণের মাঝে প্রচারিত হতে থাকে যে রাজা জাতীয় পরিষদ কি করছেন, ভেঙে দিচ্ছেন, জাতীয় পরিষদ ভেঙে দিচ্ছেন এবং জনপ্রিয় মন্ত্রী যার নাম ছিল নেকার তাকে নাকি ক্ষমতাচ্যুত করেছেন। এরকম একটা খবর ফ্রান্সের চতুর্দিকে যখন প্রচারিত হচ্ছিল, তখন ফ্রান্সের জনগণ সবাই কি হলো, ক্ষুব্ধ হয়ে গেল এবং তারা কি করলো, প্রায় 40টি ফ্রান্সের তখন গ্রাম থেকে শহরে প্রচুর মানুষ আসতে শুরু করলো এবং তারা ক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ হয়ে এই কথাগুলো যখন এই ঘটনা প্রচারিত হলো, যখন রাজা জাতীয় সভা ভেঙে দিচ্ছেন, জনপ্রিয় মন্ত্রী নেকারকে ক্ষমতাচ্যুত করছেন, পদচ্যুত করেছেন, এই খবরগুলো যখন প্রচারিত হলো, তখন গ্রাম থেকে মানুষ দলে দলে শহরের দিকে আসতে শুরু করলো এবং তারা বিক্ষুব্ধ এবং উত্তেজিত হয়ে তারা কি করলো, তৎকালীন ফ্রান্সের 40টি বাণিজ্য শুল্ক ঘাঁটি কি করলো, ধ্বংস করে দিল এবং আগুন দিয়ে জ্বালিয়ে দিল। 40টির মতো শুল্ক ঘাঁটি কি করে জ্বালিয়ে দিল এবং রাস্তাঘাটে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো এবং হরতাল এবং জ্বালাও পোড়াও করতে শুরু করলো এবং এই অবস্থা দেখে রাজা কিন্তু খুব ভীত এবং স্বতন্ত্র হয়ে গেলেন এবং অবশেষে এই 1789 সালে, বন্ধুরা 1789 সালে 14 জুলাই 14 জুলাই আমি কথাটি লিখেছি, তারিখটি লিখেছি 1789 সালে 14 জুলাই কি করে, তখন জনগণ অর্থাৎ ফ্রান্সের উত্তেজিত জনগণ এমন একটি খবর পায় যে ফ্রান্সের বাস্তিল দুর্গে প্রচুর শস্ত্র মজুদ রয়েছে এবং তখন ফ্রান্সের জনগণ কি করলো, এই বাস্তিল দুর্গকে কি করলো, আক্রমণ করার চেষ্টা করলো। আক্রমণ করে সেখানে যেগুলো বন্দী ছিল, যারা বন্দী অবস্থায় ছিল, তাদেরকে কি করা হলো, মুক্ত করলো এবং সেখানে যে গভর্নর ছিল সেই গভর্নরকে হত্যা করা হলো। প্রহরী যারা ছিল, যারা পাহারায় ছিল, তাদেরকেও কি করা হলো, মারা হলো বা মেরে ফেলা হলো। এইভাবে করে তখন কি হলো, ফ্রান্সের যে রাজা ছিলেন তিনি আসলে কি হলেন, খুবই কি ভীত স্বতন্ত্র হয়ে গেলেন এবং আতঙ্কিত হলেন এবং কি করলেন, তিনি যে রাজসভা বা জাতীয় সভা যে ভেঙে দিতে চেয়েছিলেন, সেখান থেকে সেই অবস্থান থেকে তিনি সরে আসেন এবং কি হয়, এর মাধ্যমে বাস্তিল দুর্গ পতন হয় এবং 14 জুলাই যখন 1789 সালে বাস্তিল দুর্গ যখন পতন হয়, তখন এর মাধ্যমে সেখানে ফ্রান্সের যে স্বৈরাচারী যে একটা রাজতন্ত্র ছিল সেটাও কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায় এবং প্যারিস থেকে কি করা হয়,
প্যারিস থেকে তখন সেনা কি করা হয়, অপসারণ করা হয়। এবং প্যারিস থেকে রাজা কিন্তু আসলে এই কি করেছিলেন, তৎকালীন যখন দেখলেন জনগণ এই খবরও পেয়েছিল যে প্যারিসে কি করা হচ্ছে, সেনা মোতায়েন করা হচ্ছে জনগণকে হামলা করার জন্য। এগুলো কিছু কারণ ছিল বাস্তিল দুর্গ পতনের। এবং বাস্তিল দুর্গ পতনের ফলে কি হয়, এই সেনা যেগুলো মোতায়েন ছিল তাদেরকে কি করা হয়, অপসারণ করা হয়। তাহলে বন্ধুরা যদি আমি শর্টকাটের সারমর্ম যদি বলতে চাই, বাস্তিল দুর্গ পতনটাই ছিল ফরাসি বিপ্লবের একটি সংগঠিত হওয়ার একটি ঘটনা, বা এই বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে কিন্তু আসলে ফ্রান্সে একটি বিপ্লব সংগঠিত হয়েছিল। তো সারসংক্ষেপ যদি বলি, যখন দ্রব্যমূল্যের দাম অতিরিক্ত বৃদ্ধি পেতে শুরু করলো, যখন এক শ্রেণীর মানুষ কি দুঃখ দুর্দশার মধ্যে যখন বসবাস করতে শুরু করলো, তখন এই দুঃখ দুর্দশার মধ্যে জর্জরিত মানুষ তাদের অধিকার আদায়ের প্রতি সচেতন হয়ে তারা তাদের মধ্যে বিপ্লবী চেতনা জাগ্রত হলো। এবং রাজা জাতীয় সভা ভেঙে দিচ্ছেন এবং জনপ্রিয় মন্ত্রী যার নাম নেকার, তাকে নাকি পদচ্যুত করেছেন এবং সেনা মোতায়েন করেছেন জনগণের উপর, বিদ্রোহী জনগণের উপর হামলা করার জন্য বা আক্রমণ করার জন্য। এইসব খবর যখন ছড়াতে শুরু করলো, তখন ফ্রান্সের জনগণ কি করলেন, উদ্বুদ্ধ হয়ে এবং তারা একত্রিত হয়ে তারা কি করলেন, প্রায় 40টি বাণিজ্য শুল্ক ঘাঁটি কি করে দেন, ধ্বংস করে দেন, নিমিষের মধ্যে ধ্বংস করে দেন। তারপরে তারা যখন খবর পায় যে বাস্তিল দুর্গে নাকি প্রচুর অস্ত্র এবং গোলা বারুদ মজুদ রয়েছে, তাই অস্ত্র লুণ্ঠনের জন্য তারা উত্তেজিত জনগণ কি করলেন, এই বাস্তিল দুর্গের দিকে অগ্রসর হলেন এবং বাস্তিল দুর্গকে কি করলেন, আক্রমণ করলেন। এবং সেখান থেকে বন্ধুরা কি হলো, গভর্নরকে হত্যা করলো এই উত্তেজিত জনগণ, এবং সেখানকার প্রহরীদেরকেও হত্যা করা হলো, এবং সেখানে যারা বন্দী ছিল সেই বন্দীদেরকে মুক্ত করে নিয়ে আসলো এই উত্তেজিত জনগণ। তারপরে এই বাস্তিল দুর্গ 14 জুলাই 1789 সালে বাস্তিল দুর্গের পতন ঘটালে উত্তেজিত জনগণ, এবং এর মাধ্যমে ফরাসি বিপ্লব সংগঠিত হয়। এবং ফরাসি বিপ্লব সংগঠনের ফলে কি করা হলো, রাজা যে জাতীয় পরিষদ ভেঙে দিতে চেয়েছিলেন সেই অবস্থান থেকে তিনি কি করেন, সরে আসেন। সেই অবস্থান থেকে কি করলেন, সরে আসলেন। এবং ফরাসি থেকে তখন কি করা হলো, সৈন্যগুলোকে অপসারণ করা হলো। এবং দীর্ঘদিন ধরে চলে আসা যে ফ্রান্সে যে রাজতন্ত্র ছিল, স্বৈরাচারী রাজতন্ত্র, এই স্বৈরাচারী রাজতন্ত্রের কি হয়, পতন ঘটে। তাহলে বন্ধুরা আশা করি তোমাদের এই ফরাসি বিপ্লব সম্পর্কে একটি তোমরা সুস্পষ্ট ধারণা পেয়েছো, এবং ফরাসি বিপ্লবের মূল তাৎপর্য বা পটভূমিটা এই বাস্তিল দুর্গ পতনের ঘটনার মধ্যেই এখানে নিহিত রয়েছে। তো অতএব তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবং এর মাধ্যমে একটা কি বললাম বন্ধুরা, যে বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে যে এখানে ফরাসি বিপ্লবটি সংগঠিত হয়। তো বন্ধুরা আমরা ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার ফলে কি কি ঘটেছিল বা কি কি পরিবর্তন সাধিত হয়েছিল সে সম্পর্কে এখন আমরা আলোচনা করার চেষ্টা করব। তার আগে লিখে নিই, ক্লাসের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এইচএসসি ইতিহাস দ্বিতীয় পত্র। আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে। তার আগে বন্ধুরা এটি লেখা হয়নি, এটা আমরা লিখে ফেললাম। এবার আমরা ফরাসি বিপ্লবের ফলাফল সম্পর্কে যদি বলি, ফরাসি বিপ্লবের ফলে দীর্ঘদিন ধরে আমরা প্রথমে যেটি দেখতে পাই যে ফরাসি বিপ্লবের ফলাফলের মধ্যে একটি অন্যতম ফলাফল হচ্ছে কি, সামন্ত প্রথার বিলোপ। সামন্ত বন্ধুরা কি হয়, সামন্ত প্রথার বিলোপ। অর্থাৎ দীর্ঘদিন ধরে ভূমিকে কেন্দ্র করে ফ্রান্সে কি ছিল, সামন্ত প্রথা প্রচলিত ছিল। এবং এই সামন্ত প্রথার মধ্যে দুই শ্রেণীর মানুষ ছিল, একটা ছিল সামন্ত প্রভু এবং একটা ছিল সামন্ত দাস বা সামন্ত প্রভু বা দাস, ভূমিদাস যাদেরকে বলা হতো। এই সামন্ত প্রভুরা ভূমিদাসদেরকে বিভিন্ন কর আরোপ করার মাধ্যমে তাদেরকে শোষণ করত। যখন এই ফরাসি বিপ্লব সংগঠিত হলো, ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার পরে কি করা হলো, সামন্ত প্রথা একবারে এখান থেকে ফ্রান্স থেকে কি হলো, চিরতরে কি হলো, বিলুপ্ত হয়ে গেল। বিলুপ্ত হয়ে সেখানে কি হলো, 1789 সালে অর্থাৎ ফরাসি বিপ্লবের সংগঠিত হওয়ার একদিন আগে 13 জুলাই বিধানসভার মাধ্যমে সকল প্রকার সামন্ত কর এবং সকল প্রকার সামন্ত কর এবং সামন্ত সত্য প্রথা যেগুলা ছিল, সত্য বিলোপ প্রথা, এগুলা কি করা হয়, বিলুপ্ত ঘোষণা করা হয়। অর্থাৎ সামন্ত কর, সামন্ত সত্য বিলোপ প্রথা যেগুলো ছিল সেগুলো কি করা হয়, বিলুপ্ত করা হয়। এবং এর মাধ্যমে সামন্ত প্রথা চিরতরের জন্য এই ফ্রান্স থেকে কি হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। তারপরে আমরা যদি আলোচনা করি কি ঘটে, আরেকটি ঘটনা ঘটে, সেটি হচ্ছে স্বাধীন কৃষকের উদ্ভব। স্বাধীন কৃষকের উদ্ভব, এই ফরাসি বিপ্লবের ফলে কি হয়, এক শ্রেণীর স্বাধীন কৃষকের উদ্ভব হয়
যখন সামন্ত প্রভুরা যখন হেরে গেল, এই বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে, ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার মাধ্যমে যখন সামন্ত প্রভুরা হেরে গেল, তাদের যখন ক্ষমতা শেষ হয়ে গেল, তখন তারা কি করলো, তাদের জমিগুলো সরকার বাজেয়াপ্ত করে নিল। এই সরকারি জমিগুলো কি করলো, কৃষকরা তখন কিস্তির মাধ্যমে এই সরকারের কাছ থেকে কিনে নিতে থাকলো, এবং এর ফলে একটি বিশাল স্বাধীন কৃষক জনগোষ্ঠীর উদ্ভব হলো। তো বন্ধুরা, কি ফরাসি বিপ্লব বললে আমরা দুটি কারণ দেখতে পেলাম। এরপরে যেটি কারণ হচ্ছে, সেই কারণটি বোর্ডে লেখার চেষ্টা করছি। ভাসমান শ্রেণী উপেক্ষিত। শ্রেণী উপেক্ষিত। এই ভাসমান শ্রেণী সম্পর্কে যদি বলি আমি, এই ভাসমান শ্রেণী ছিল ফ্রান্সে আসলে খুব অবহেলিত একটি শ্রেণী ছিল। এরা আসলে এদের কোনো অধিকার প্রতিষ্ঠিত তারা করতে পারেনি। এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল আসলে কুলি মজুর কৃষক, এরা ছিল ভাসমান কুলি মজুর শ্রমিকরাই ছিল সাধারণত এই ভাসমান শ্রেণীর অন্তর্ভুক্ত। এদের কোনো নির্দিষ্ট বাসস্থানের জায়গা ছিল না, এরা সাধারণত বস্তিতে বসবাস করত। আসলে ফরাসি বিপ্লব পূর্বে এদের অবস্থা যেরকমটাই ছিল, ফরাসি বিপ্লবের পরবর্তীতেও এদের অবস্থার কোনো উন্নতি হয়নি। যদিও বা কৃষক শ্রেণীর উন্নতি লাভ করে, কৃষক শ্রেণীর একটা তাদের কৃষক শ্রেণীর মধ্যে একটা পরিবর্তন আসে, বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষা হয়, কিন্তু এই ভাসমান শ্রেণীরা কিন্তু আসলে তাদের কোনো ফরাসি বিপ্লবের ফলে এদের কোনো স্বার্থ রক্ষা হয়নি। এরা আসলে ফরাসি বিপ্লবের পরে কি হয়েছে, এদেরকে উপকৃত হয়েছে। যদিও বা ফরাসি বিপ্লবের সময় এদের অধিকারের কথা বলা হয়েছে, এদের মাধ্যমে কি করা হয়েছে, অবরোধ করা হয়েছে, রাস্তা অবরোধ করা হয়েছে, হরতাল পালন করা হয়েছে। তবুও যখন ফরাসি বিপ্লব সংগঠিত হয় এবং যখন বিজয় লাভ করে, কিন্তু এই শ্রেণীটাকে কি করা হয়, তাদের অধিকারকে অপেক্ষিত করা হয়, তাদের প্রতি অবহেলা করা হয়, তাদেরকে তখন বুর্জোয়ারা ঘৃণার চোখে এদের অধিকারকে বুর্জোয়ারা কি করে, পায়ের তলে পিষে দেয় এদের অধিকারগুলোকে। তো এই ভাসমান শ্রেণীর অধিকার আদায়ের জন্য যদিও বা দুটি আইন পাশ করা হয়। একটি আইন হচ্ছে ল অফ ম্যাক্সিমাস, কি বললাম, ল অফ ম্যাক্সিমাম এবং ল অফ মিনিমাম। ল অফ ম্যাক্সিমাম এবং ল অফ মিনিমাম, এই দুইটা আইন এদের উন্নতির জন্য পাশ করা হলো। পরবর্তীতে এই আইনটিও কি করা হয়, রোধ করা হয়, যার কারণে এদের ভাগ্যের আর পরবর্তীতে উন্নতি হয়নি। তাহলে বন্ধুরা বুঝতে পারছি যে এই ভাসমান শ্রেণীটি আসলে কি ছিল, সব সময়ের জন্য ফরাসি বিপ্লবের পূর্বেও এরা উপেক্ষিত ছিল। ফরাসি বিপ্লব বুঝতে পারলাম যে ভাসমান শ্রেণী ফরাসি বিপ্লবের পূর্বেও উপেক্ষিত ছিল, অবহেলিত ছিল, এবং ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে এদেরকে অপেক্ষিত করা হতো বা অবহেলিত এরা ছিল। তারপরে আমরা যদি আলোচনা করি বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষা। বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষা মূলত ফরাসি বিপ্লবের ফলে এই বুর্জোয়া শ্রেণী ফরাসি বিপ্লবের ফলে যে নতুন একটি দিকের উন্মোচিত হয়েছিল, এবং ফরাসি বিপ্লবের ফলস্বরূপ বা ফসল যেটি আমরা পেয়েছিল বুর্জোয়া কি বলে, ফরাসি বিপ্লবের ফলে যে একটা ফসল বা নতুন ফসলের সৃষ্টি হয়েছিল, বা আমরা সেটাকে এভাবে বলতে পারি যে ফরাসি বিপ্লবের ফসল মূলত এই বুর্জোয়া শ্রেণীর ঘরে কি উঠেছিল বা রক্ষিত হয়েছিল। মূলত এই বুর্জোয়া শ্রেণীর স্বার্থই রক্ষা হয়েছিল এই ফরাসি বিপ্লবের ফলে। এই ফরাসি বিপ্লবের ফলে বুর্জোয়া শ্রেণীরা কি করতো, আসলে তারা তখন ক্ষমতার অধিকার, পর্যাপ্ত ক্ষমতার অধিকারী হলো, তারা রাষ্ট্রকেও নিয়ন্ত্রণ করতে শুরু করলো। এই বুর্জোয়া শ্রেণী আসলে, কেননা এই বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বে কিন্তু আসলে এই ফরাসি বিপ্লবটি সংগঠিত হয়েছিল, এবং এদের নেতৃত্বেই এই অভিজাত শ্রেণী, তৎকালীন ফ্রান্সের অভিজাত শ্রেণী, যাজক শ্রেণী পরাজিত হয় এদের নেতৃত্বে, বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বে। বিধায় এই ফরাসি বিপ্লবের পরে তখন কি করে, এই বুর্জোয়া শ্রেণী কি করে তাদের কর্তৃত্ব, ফ্রান্সের কর্তৃত্ব বজায় রাখতে সক্ষম হয়। মূলত এই জন্য এইভাবে বলা যায় যে বুর্জোয়া শ্রেণী বলা চলে ফরাসি বিপ্লবের নতুন ফসল বুর্জোয়া শ্রেণীর গৃহে কি হয়, সংরক্ষিত হয়
বা উঠে আসে। মূলত বুর্জোয়া শ্রেণীরা কি করে, তখন সরকারি যে জিনিসপত্র ছিল সেই সরকারি জিনিসপত্রগুলা এই বুর্জোয়া শ্রেণী কিনে এবং যুদ্ধের ঠিকাদারি নেওয়া এবং ব্যবসা বাণিজ্য করে এই বুর্জোয়া শ্রেণী প্রচুর অর্থের মালিক হয় এবং এই বুর্জোয়া শ্রেণী তাদের আর্থিক বা অর্থের দিক থেকে তাদের ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম হয়। তাই আমরা বলতে পারি যে এই ফরাসি বিপ্লবের ফলে বুর্জোয়া শ্রেণীর আসলে স্বার্থ রক্ষা হয়েছিল, এদেরই স্বার্থ রক্ষা হয়েছিল, মূলত বেশি উপকৃত হয়েছিল এই বুর্জোয়া শ্রেণীরাই। এবং এই বুর্জোয়া শ্রেণীদের ফরাসি বিপ্লবের পরেই কিন্তু এই বুর্জোয়া শ্রেণীর পরিপ্রেক্ষিতেই সেখানে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার সৃষ্টি হয়েছিল। তারপরে যে ফলটি সম্পর্কে বলতে পারি আমরা, আদর্শের প্রতি আস্থালোপ। আদর্শের প্রতি আস্থালোপ। তো বন্ধুরা, আমরা জানি যে তৎকালীন সময়ে ফ্রান্সে কি ছিল, স্বৈরাচারী রাজতন্ত্র প্রবর্তিত ছিল। কিন্তু যখন ফরাসি বিপ্লব সংগঠিত হলো তখন এই স্বৈরাচারী রাজতন্ত্রের আদর্শ কি হলো, লোপ পেল। এই স্বৈরাচারী রাজতন্ত্র ফ্রান্স থেকে বিলুপ্ত হলো এবং কি হলো, মানুষ গণতন্ত্রের দিকে কি হলো, এগিয়ে গেল, গণতন্ত্রের দিকে ধাবিত হলো। এবং কি করা হলো, 1789 থেকে 1792 সাল পর্যন্ত শাসকরা আসলে জনকল্যাণের কাজে কি ছিল, নিয়োজিত হলো। এবং ডাইরেক্টরি আমলে ভোটাধিকার যদি না ডাইরেক্টরি আমলে ভোটাধিকার জনগণের না থাকলেও আসলে প্রজাতন্ত্রের আদর্শেই চালু হলো এবং গণতন্ত্র এবং রাজতন্ত্রের আদর্শ বিলুপ্ত হয়ে গণতন্ত্রের আদর্শ প্রতিষ্ঠা পেল। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে ফরাসি বিপ্লবের ফলে স্বৈরাচারী রাজতন্ত্রের আদর্শের বিপরীতে আমরা দেখতে পাই যে গণতন্ত্রের আদর্শ কি হয়, সৃষ্টি হয়। অর্থাৎ স্বৈরাচারী রাজতন্ত্র কি হয়ে যায়, ফরাসি বিপ্লবের ফলে বিলুপ্ত হয়ে যায় বা পরাজিত হয়ে যায়। এরপর যদি আমরা বলবো যে ফলাফলটি, সেটি হচ্ছে পোশাকের পরিবর্তন। বন্ধুরা, কিসে পোশাকের পরিবর্তন আসে? পোশাক পরিবর্তন। পোশাকে কি ধরনের পরিবর্তন আসে? পুরুষরা আগে কি পরতো? ব্রিচেস পরতো। ব্রিচেস নামক কাপড় পরিধান করত। ব্রিচেস নামক কাপড় পরিধান করত এবং তারপরে তারা ব্রিচেস নামক কাপড় পরিধানের পরতো এবং পরে তারা ট্রাউজার এবং কোট পরতে শুরু করলো। তো বন্ধুরা, ফরাসি বিপ্লবের পূর্বে পুরুষরা কি পরতো? ব্রিচেস নামক একটা পোশাক পরিধান করত। কিন্তু ফরাসি বিপ্লবের পরে কি করলো, পোশাকের মধ্যে যে পরিবর্তনটি আসলো, পুরুষরা তখন কি করলো, ট্রাউজার এবং কি পরতে শুরু করলো, কোট পরতে শুরু করলো। এবং মহিলাদের মধ্যে যেটা পরিবর্তন এসেছিল, মহিলারা আগে কোমর ফুলানো লম্বা কি করতো, স্কার্ট পরিধান করতো মহিলারা। কিন্তু ফরাসি বিপ্লবের পরে কি ঘটলো, যে তারা কি করলো, আর্টশার্টের ছোট শর্ট স্কার্ট ব্যবহার করতে শুরু করলো। তো বন্ধুরা, আমরা ফরাসি বিপ্লবের ফলে ফলাফলগুলোর মধ্যে আমরা আলোচনা করলাম, ফলাফলগুলো দেখতে পেলাম যে ফ্রান্সে ফরাসি বিপ্লবের যে ফলাফল সেগুলো আমরা স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে কি ফলাফল ফরাসি বিপ্লবের যে ফলাফলগুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা একটা সংক্ষেপে একটা ধারণা পেলাম। এরপর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নেপোলিয়ন এবং তার সংস্কার। নেপোলিয়ন বোনাপার্ট নেপোলিয়ন ও তার সংস্কার সমূহ। তো বন্ধুরা, প্রথমে আমরা নেপোলিয়ন সম্পর্কে একটু ধারণা লাভ করি। নেপোলিয়ন সম্পর্কে যদি আমি বলতে চাই, তো নেপোলিয়ন আসলে 1769 সালে, কত সালে? এই নেপোলিয়ন 1769 সালে কার্সিকা দ্বীপে, ফ্রান্সের কার্সিকা দ্বীপে, বন্ধুরা মনে রাখবে, ফ্রান্সের কার্সিকা দ্বীপে
এই নেপোলিয়ন কি করেন 1769 সালে জন্মগ্রহণ করেন এবং এই নেপোলিয়নের ভাই বোন ছিল, আসলে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নেপোলিয়নের ভাই বোন ছিল 16 জন, তার মধ্যে 8 জনে মৃত্যুবরণ করে এবং বাকি 8 জনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। মূলত 17 বছর বয়সে মূলত নেপোলিয়ন ছিলেন আসলে প্রচুর বুদ্ধি এবং বিচক্ষণতার অধিকারী এবং ইতিহাসে এবং গোটা উপমহাদেশে নেপোলিয়নকে সবাই চিনে এবং তার অবদান সম্পর্কে সবাই জানে। নেপোলিয়ন আসলে চিরস্মরণীয় হয়ে আছেন তার অবদানের জন্য এবং এই নেপোলিয়ন বোনাপার্ট মূলত 17 বছর বয়সে ফ্রান্সের পদাতিক বাহিনীতে কি হন, নিযুক্ত হন। পরবর্তীতে রাশিয়ার অভিযানে এই নেপোলিয়ন কি করেন, নেতৃত্ব দেন। বন্ধুরা, তাহলে আমরা নেপোলিয়ন সম্পর্কে যেটা জানলাম যে 1769 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং কোথায় জন্মগ্রহণ করেন, ফ্রান্সের একটা কার্সিকা দ্বীপ নাম কার্সিকা দ্বীপে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি কি ছিলেন, তার ভাই বোনের সংখ্যা ছিল 16 জন, এর মধ্যে 8 জনের মৃত্যুবরণ করেন এবং বাকি 8 জনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। এবং নেপোলিয়ন 17 বছর বয়সে ফ্রান্সের কি পদাতিক বাহিনীতে যোগ দেন এবং পরবর্তীতে তিনি কি করেন, আবার তিনি রাশিয়ার অভিযানের সময় তিনি কি সেনাবাহিনীর অর্থাৎ সেনাপ্রধানের দায়িত্ব কি করেন, পালন করেন বা নেতৃত্ব তিনি রাশিয়ার অভিযানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। যখন ডাইরেক্টরি অর্থাৎ ফরাসি বিপ্লবের পূর্বে যখন ডাইরেক্টরি শাসন আমল চলছিল এবং ডাইরেক্টরি শাসন আমলেও কিন্তু জনগণ সন্তুষ্ট ছিল না, উত্তেজিত, এই শাসনকে পছন্দ করতে না, উত্তেজিত এবং বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল এবং সেখানে কিছু বিপ্লবের সূচনা ঘটেছিল। ঠিক সেই সময় নেপোলিয়ন মিশর থেকে কি করেন, এখানে চলে আসেন, মিশর থেকে ফ্রান্সে এই নেপোলিয়ন চলে আসেন এবং ফ্রান্সে আসেন এবং এই আন্দোলনে কি করেন, যোগদান করেন কি করেন, ডাইরেক্টরদেরকে কি করেন, পরাজিত করেন এবং ডাইরেক্টরদের পদ বা তারা কি হয়, এই পদ থেকে তারা ক্ষমতা থেকে সরে যায় এবং সরে যাওয়ার পরে ডাইরেক্টর সরে যায় এবং অবশেষে অষ্টাদশ শতাব্দীতে কি করা হয়, সংবিধান অষ্টম সালের সংবিধান অনুযায়ী 10 বছরের জন্য কি করা হয়, ওই সংবিধান অনুযায়ী 10 বছরের জন্য 3 জন কনসাল নিয়োগের আইন করা হয় ফ্রান্সে। তো প্রথম কনসাল হিসেবে 1799 সালে ফ্রান্সের প্রথম কনসাল নিযুক্ত হয়েছিলেন এই নেপোলিয়ন বোনাপার্ট। তাহলে নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে বন্ধুরা আমরা একটা সংক্ষেপে একটা ধারণা পেলাম এবং নেপোলিয়ন বোনাপার্টের এখন আমরা সংস্কার, তিনি ফরাসি বিপ্লবের পর অর্থাৎ ফরাসি বিপ্লবের পরে কিন্তু কারা শাসন ক্ষমতা ছিল, ডাইরেক্টররা, এবং তারা দীর্ঘদিন ডাইরেক্টররা এই ক্ষমতা থাকা অবস্থায় তাদেরও শাসন ক্ষমতা কিন্তু আসলে জনগণের পছন্দ হয়নি। আর বিধায় কি করে, তারা একটা আইনের মাধ্যমে কি কনসাল নিয়োগের ব্যবস্থা করে এবং কনসালের মধ্যে প্রথম কনসাল নিযুক্ত যিনি হয়েছিলেন 1799 সালে এই নেপোলিয়ন। এবং নেপোলিয়ন যখন ক্ষমতায় গেলেন এবং তখন তিনি কি সংস্কার করলেন সেই সম্পর্কে আমরা একটু দেখার চেষ্টা করি। প্রশাসনকে কি করলেন, এই নেপোলিয়ন কি করলেন, প্রশাসনকে ঢেলে সাজালেন। যদি বলি আমরা, প্রশাসনকে তিনি কি করলেন, ঢেলে সাজালেন। প্রশাসনকে ঢেলে সাজালেন, মূলত প্রশাসনকে কি করলেন, ঢেলে সাজালেন। দ্বিতীয় যেটা, অর্থনৈতিক সংস্কার। অর্থনৈতিক সংস্কার, আইন সংস্কার। শিক্ষা সংস্কার। বাণিজ্য সংস্কার। তারপরে জনহিতকর কাজ।
তো বন্ধুরা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে নেপোলিয়ন ক্ষমতা গ্রহণ করার পরে যেসব সংস্কার করেছিলেন সেগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে প্রশাসনকে তিনি কি করলেন, ঢেলে সাজালেন। অর্থাৎ এই নেপোলিয়ন ক্ষমতা লাভের পরে কি করলেন, প্রদেশে এবং জেলাগুলোতে কি করলেন, প্রিফেক্ট এবং সাব প্রিফেক্ট কি করলেন, নিয়োগ করলেন। প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য কি করলেন তিনি, দেখা গেল যে তিনি প্রদেশগুলোতে এবং জেলাগুলোতে তিনি কি করলেন, প্রিফেক্ট এবং সাব প্রিফেক্ট নিযুক্ত করলেন। এছাড়া পৌরসভায় তিনি কি করলেন, মেয়র নিয়োগ দিলেন। এভাবে করে তিনি কি করলেন, প্রশাসনটাকে একটু সুন্দরভাবে কি করলেন, সাজিয়ে নিলেন। তারপরে অর্থনৈতিক সংস্কার, সাধারণত নেপোলিয়ন অর্থনৈতিক ক্ষেত্রেও সংস্কার করেও তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি কি করেছেন, অর্থনৈতিক যে সংস্কারটি তিনি করেছিলেন, যে তিনি মানুষকে বুঝাতে চেষ্টা করেছিলেন যে আসলে ফ্রান্সে ফরাসি বিপ্লবের ফলে এবং পূর্বে ফ্রান্সের অবস্থা কিন্তু আসলে অর্থনৈতিক অবস্থা খুব শোচনীয় হয়ে পড়েছিল। অর্থনৈতিক অবস্থা থেকে তিনি এই শোচনীয় অবস্থা থেকে উত্তরণের জন্য, বের হওয়ার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন এবং তিনি জনগণকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে আসলে রাষ্ট্রের উন্নতির জন্য আসলে নাগরিকদের কর প্রদান করতে হবে। তিনি এটি বুঝাতে সক্ষম হয়েছিলেন এবং তিনি অহেতুক কর যেগুলো ছিল সামন্ত আমলে, অর্থাৎ ফরাসি বিপ্লবের পূর্বে সামন্ত প্রভুরা যে অহেতুক কর আদায় করতো, সেই করগুলো তিনি কি করেন, বিলুপ্ত করেন। সেই করগুলোকে কি করেন, বাতিল করে দেন। এভাবে তিনি একটি অর্থনৈতিক সংস্কার করেন। আইন সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়ন অবদান অনেক বেশি। সবাই নেপোলিয়নকে আইন সংস্কারক হিসেবে ফ্রান্সের যারা আইন সংস্কার করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এই নেপোলিয়ন। তিনি সাধারণত সাম্যের দিকেই তিনি সাম্যের আকৃতি অর্থাৎ সাম্যের বৈশিষ্ট্যের উপরে তিনি বিশ্বাসী ছিলেন। সবাই সমান এটি তিনি বিশ্বাস করতেন এবং আইনের ক্ষেত্রেও তিনি কি করেছিলেন, যে আইনেও যেন এমনভাবে তৈরি করা হয় যা সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয় আইনটি। এবং তিনি আইন প্রণয়নের জন্য একটি কি করেছিলেন, একটি কমিটি গঠন করেছিলেন এবং সেই কমিটি প্রায় 10টি, সেই কমিটিতে প্রায় 36টি সভায় তিনি অংশ নিয়েছিলেন। তো বন্ধুরা আমরা দেখলাম যে তিনি আইনের ক্ষেত্রে সংস্কার করেছিলেন এবং এখানে প্রায় 36টি সভায়, এই কমিটির 36টি সভায় তিনি যোগদান করেছিলেন এবং 84টি অধিবেশনে এই আইনের বিধির মূল সূত্র স্থির করা হয়। 84টি অধিবেশনে এই আইনের বিধির কি করা হয়, মূল সূত্র স্থির করা হয়। তারপরে শিক্ষার ক্ষেত্রে নেপোলিয়ন ব্যাপক সংস্কার করেছিলেন। তিনি আসলে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য মূলত তিনি প্রিফেক্ট এবং সাব প্রিফেক্টদেরকে তিনি নির্দেশ দিয়েছিলেন এবং তিনি প্রচুর প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং জানা যায় যে তার আমলে প্রায় 3 ধরনের মাধ্যমিক বিদ্যালয় ছিল এবং তিনি মনে করতেন যে আসলে বিদ্যালয়গুলোতে ল্যাটিন ভাষা ব্যবহার করা আবশ্যক, এটা তিনি আসলে মনে করতেন। তাহলে বুঝতে পারলাম শিক্ষা সংস্কার তিনি কি করেছিলেন শিক্ষাক্ষেত্রে। এরপর যদি আমরা বলি ধর্মীয় সংস্কার, বন্ধুরা ফরাসি বিপ্লবের পূর্বে কিন্তু আসলে ধর্মযুদ্ধ এবং ধর্মীয় কারণে এবং রাজনৈতিক কারণে কিন্তু অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল এবং সেই ধর্মীয় কারণে যে খারাপ হয়ে গিয়েছিল সেই ধর্মীয় ক্ষেত্রে কি করেছিলেন, নেপোলিয়ন একটি সংস্কার করেছিলেন কি, যে তিনি আগে দেখা যেত যে ধর্মীয় ক্ষেত্রে অর্থাৎ 10 ভাগ আয়ের 10 ভাগের 1 ভাগ ধর্মীয় ক্ষেত্রে কর দিতে হতো। কিন্তু যখন তিনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে, নেপোলিয়ন গির্জাকে যখন জাতীয়করণ করলেন তখন কি করলেন, পোপের ক্ষমতাকে কি করলেন, খর্ব করে ফেললেন, পোপের ক্ষমতাকে নিস্তেজ করে ফেললেন। এভাবে পোপের ক্ষমতা যখন নিস্তেজ হয়ে গেল, পোপের ক্ষমতা যখন হারিয়ে ফেললো, তখন কি হলো, ধর্মীয় ক্ষেত্রে একটা বিশাল সংস্কার হলো এবং ধর্মের একটা বিশাল অভূতপূর্ণ উন্নতি হলো। তাহলে বোঝা গেল ধর্মীয় সংস্কার ক্ষেত্রে কি করেছিলেন, গির্জাকে জাতীয়করণের মাধ্যমে নেপোলিয়ন পোপের ক্ষমতাকে কি করেছিলেন, খর্ব করেছিলেন। তারপরে বন্ধুরা বাণিজ্য সংস্কার, বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন এই নেপোলিয়ন, বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন বাণিজ্য সংস্কারের জন্য। তো তিনি কি করেছিলেন, বাণিজ্যের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য এবং বিভিন্ন সমস্যা নিষ্পত্তি করার জন্য তিনি বাণিজ্য আদালতও নির্মাণ করেছিলেন। এরপর জনহিতকর কাজ বলতে সেই কাজগুলোকেই বোঝায় যেগুলো হচ্ছে জনগণের জন্য কল্যাণকর, অর্থাৎ রাস্তাঘাট, সেতু, নদী, কালভার্ট খনন নির্মাণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, এগুলোকে বলা হয় জনহিতকরমূলক কাজ। তো নেপোলিয়নও তৎকালীন সময়ে জনহিতকরমূলক কাজগুলো করতে সক্ষম হয়েছিলাম। বন্ধুরা
তা আমি এই ইতিহাসের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম সেটি হচ্ছে ফরাসি বিপ্লবের যে ঘটনা, বাস্তিল দুর্গের পতন এবং ফরাসি বিপ্লবের ফলাফল এবং নেপোলিয়নের সাথে সম্পৃক্ত নেপোলিয়ন যে ক্ষমতা অধিষ্ঠিত হয়ে যে সংস্কারগুলো করেছিলেন সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা অনেকটা বুঝতে পেরেছো। অবশ্যই ক্লাসটি ভালো লেগেছে এই আশা করছি আমি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করবে, লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবে যদি কোনো সমস্যা হয়। তো আজকে এই পর্যন্ত। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।